রানী, এইসব কিছু এসব কিছু হয়েছে শুধু তোমার জন্য। আর তাই তো আজ আমাদের রাজকুমারকেও হারিয়ে ফেলতে বসেছে। এইসব কি বলছেন কি মহারাজ? এই সব কিছু ঘটেছে আমার জন্য। এখন আপনিও আমাকে দোষী করবেন? কি হইয়া গেল? ফুলকুমারী রে কোথাও খুঁজা পাইলাম না। তাহলে কোথায় গেল মাইয়াটা? এইভাবে জলজান্ত একটা আস্ত মানুষ কি কইরা মুহূর্তের মধ্যেই উধাও হইয়া যাইতে পারে? আর মাত্র আজকের দিনটা বাকি। আগামীকালই রাজকুমার প্রতাপের সাথে কুমকুমের বিবাহের কথা। রাজকুমার, আপনি এত চিন্তা কেন করছেন? ফুলকুমারীর পূর্বের কোনো কিছুই মনে নেই। আর এত সহজে কি তার সবকিছু মনে করানো সম্ভব বলুন? তবে আমার মনে হয় এবার আমাদের দুজনকে একসাথে চেষ্টা করতে হবে। ফুলকুমারী যেন খুব সহজেই তার অতীত জীবনের সব কথা মনে করতে পারে। ফুলকুমারী, এবার নিশ্চয়ই তোমার সব কিছু মনে পড়েছে। হ্যাঁ দিদি, হ্যাঁ, আমার সব কিছু মনে পড়ে গেছে। আমার অতীত, বর্তমান সব কিছু। আমি তো না জেনে আমার রাজকুমারের সাথে অনেক খারাপ আচরণ করে ফেলেছি। রাজকুমার, আপনি আমাকে ক্ষমা করে দিন রাজকুমার। আমি না বুঝে যে আপনাকে অনেক কষ্ট দিয়েছি। না না ফুলকুমারী, তুমি আমার কাছে ক্ষমা কেন চাইছো বলো তো? ক্ষমা যদি চাইতেই হয় তাহলে সেটা চাওয়া উচিত আমার। আমি আমার স্ত্রীকে আগলে রাখতে পারিনি, আর তাই তো তোমাকে এত কষ্ট পেতে হয়েছে। তুমি আমাকে ক্ষমা করে দাও। রাজকুমার, আর একটি বারের জন্য আপনি এই কথা বলবেন না। এত কিছু ঘটে যাওয়ার পরও যে অবশেষে আমরা দুজনে এক হতে পেরেছি, এটা তো অনেক বড় একটা পাওনা, তাই না? হ্যাঁ হ্যাঁ ফুলকুমারী, তুমি ঠিকই বলেছ। তবে ফুলকুমারী, এখান থেকে যেহেতু তোমার সব কিছু মনে পড়ে গিয়েছে, আর আমি তোমাকে এখানে আর এভাবে পড়ে থাকতে দেব না। তোমাকে নিয়ে আমি এক্ষুনি অনেক দূরে চলে যাব, যেখানে তোমাকে আর আমাকে কেউ আলাদা করতে পারবে না, কোনো দিনও পারবে না। ফুলকুমারী রাজকুমারের কথা শুনে কোনো কথা না বলে চুপ হয়ে যায়। কি সুমন, এভাবে হাঁপাচ্ছ কেন? হাঁপাবো না? ও, অনেক বাঁচা বেঁচে গেছি, আর একটু হলেই তো ধরা পড়ে যেতাম। কি বলছো? কি ধরা পড়ে যেতে মানে? তার মানে কি তুমি তোমার কাজ করতে শুরু করে দিয়েছো? হ্যাঁ তান্ত্রিক বাবা, আমি আমার কাজ করতে শুরু করে দিয়েছি। আসলে আমি এত বড় একটা কাজে কিছুতেই দেরি করতে চাই না তান্ত্রিক বাবা। সুমন যে কাজে হাত দেয় সেই কাজ সফল না হয়ে কিছুতেই ছাড়ে না। তবে আজ আমার কাজটা করতে একটু সমস্যা হয়েছিল, কিন্তু আমি সেটা ঠিক সামলে নিয়েছি। বাহ, তাই নাকি? সাবাস, আমি তো ঠিক এই সাহসটাই চেয়েছিলাম তোমার কাছে। অবশেষে তুমি একটা কঠিন কাজে হাত দিয়েছো। তা তোমার প্রথম কাজ কি সফল হয়েছে? খুব ভালো কথা, তুমি একটা সমস্যা সামলে নিয়েছো। আমি সব কিছু জানি তান্ত্রিক বাবা, আমি সব কিছু জানি। আর আপনি দেখে নেবেন, আমি আমার পরিপূর্ণ কাজটা সঠিকভাবে সম্পূর্ণ করবই। ঠিক আছে, কিন্তু এর পরের সমস্যাগুলো কিন্তু এভাবেই সামলে নিতে হবে, না হলে কিন্তু তুমি তোমার কাজ সম্পূর্ণ করতে পারবে না, আর তোমার জীবন ঝুঁকিতে পড়ে যাবে। এভাবে আর কেঁদো না রূপার মা। আর সারাটা দিন ধরে কেঁদেই চলেছো। এভাবে কাঁদলে তো তুমি মরে যাবে গো। কাঁদবো না তো কি করবো বলতে পারো দিদি? সারাটা দিন পার হয়ে গেল, তারপরও এখনো রাতে, এখন আবার রাতের শেষ প্রহর, আর কিছুক্ষণ পরেই তো সকাল হয়ে যাবে। তারপরও যে এখনো রূপার বাপ রূপাকে নিয়ে ফিরে এলো নে গো। আমার তো মনে হচ্ছে আর কখনো রূপাকে সাথে করে নিয়ে আসতে পারবে না। এমন অলক্ষণে কথা কইও না তো।
সকালটা হতে দাও, দেখবে ঠিকই রূপার বাবা রূপারে নিয়ে ফিরে আসবে। না গো না, আমার তো মন বলছে আমার মেয়েটা মনে হয় চিরকালের মতো হারিয়ে গেছে গো। এ কি, কি হলো কি ফুলকুমারী? তুমি চুপ হয়ে গেলে কেন? তুমি কি আমার সাথে যাবে না? রাজকুমার, আমি তো চাই আপনার সাথে সারাটা জীবন থাকতে, কিন্তু আমার মনের মধ্যে যে অন্য এক চিন্তা বাসা বেঁধেছে। অন্য চিন্তা বাসা বেঁধেছে মানে? কি চিন্তা আমাকে বলো। আসলে রাজকুমার, আমাকে আপনি এখানে নিয়ে আসার পর হয়তো দাদাবাবু আমাকে অনেক খুঁজে চলেছে, আর আগামীকাল সকালবেলায় আপনার বন্ধু প্রতাপ আমাকে বিবাহ করার জন্য মালিনী দিদির বাড়িতে আসবে। আর সে এসে যদি আমাকে খুঁজে না পায়, তখন তখন যে মালিনী দিদির রাজবাড়ির কাজটা হারিয়ে যাবে, আর এতে করে মালিনী দিদির সংসারটা কি করে চলবে বলো তো? দাদাবাবু আমাকে জঙ্গল থেকে তুলে নিয়ে এসে আমাকে আশ্রয় দিয়েছিল, আমার জীবন রক্ষা করেছিল, তাই আমি কি করে তাদের এত বড় ক্ষতি হতে দেই বলুন তো? ও আচ্ছা, এই ব্যাপার, এই ব্যাপার নিয়ে তুমি চিন্তা করছো। আমি তোমার সাথে করে নিয়ে আমার বন্ধু প্রতাপের সামনে হাজির হব। প্রতাপ যখন সবটা জানতে পারবে, তখন সে নিশ্চয়ই তার বন্ধুর স্ত্রীকে বিবাহ করতে চাইবে না। আর প্রতাপের সাথে আমার বন্ধুত্বটা অনেক অনেক গভীর। আমরা একে অপরের জন্য প্রাণটা পর্যন্ত দিতে পারি। যদি সেটাই হয় তাহলে সত্যিই তো ভালো হবে। আমি চাই যেন আমার জন্য মালিনী দিদির আর দাদাবাবুর কোনো ক্ষতি না হয়। হ্যাঁ ফুলকুমারী, আমরা কাল সকালেই প্রতাপের সামনে গিয়ে উপস্থিত হব। কি দাদু ভাই, আজকে তো তোমার বড্ড খুশির দিন। আজ তুমি তোমার মনের মানুষকে তোমার মতো করে পেতে চলেছো। মনে মনে নিশ্চয় লাড্ডু ফুটতে শুরু করেছে। আহ দিদিমা, সবসময় এত ঠাট্টা করো কেন বলো তো? মনে মনে লাড্ডু ফোটার কি আছে? আসলে আমি আমার মনের মানুষকে আমার করে পাবো, এই জন্যই তো মনটা একটু খুশি, এই আর কি। হ্যাঁ, বুঝি বুঝি, সবই বুঝি। যাই হোক, সকাল তো হয়ে গেল, আর সব কিছু গুছিয়ে নিতে নিতে দুপুর হয়ে যাবে। এখনো তৈরি হওনি কেন তুমি? বিয়ে তো হবে সে দুপুর বেলা, তা এত তাড়াতাড়ি কি সেজেগুজে বসে থাকবো? তখনই রানীমা সেখানে এসে হাজির হয়। রাজকুমার, দুপুর হতে খুব বেশি একটা সময় লাগবে না, তাই বলছি এখন থেকে নিজেকে প্রস্তুত করে নাও। তোমার জন্য যে পোশাকটা তৈরি করা হয়েছে সেই পোশাকটি পরে প্রস্তুত হয়ে নাও। আমিও দেখতে চাই আমার রাজকুমারকে বর বেশে কেমন লাগে। আমার কতদিনের স্বপ্ন বলো তো আজকের এই দিনটা দেখার জন্য। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমি কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে নিচ্ছি। এ কি বউ, সকাল তো হইয়া গেল, দুপুর হতে আর খুব বেশি একটা সময় লাগবো না। দুপুর বেলায় তো রাজকুমার প্রতাপ আমাদের বাড়িতে এসে হাজির হবে কুমকুমকে বিবাহ করার জন্য। তখন রানীমা বা রাজকুমারকে কি জবাব দেব বলো তো? আমি কিছুই ভাবতে পারতাছি না। আমার শেষ ভরসা ছিল এই আজকের দিনটা। ভাইবাছিলাম সকাল হইতেই কুমকুম যেখানেই থাক না কেন বিয়ের ঠিক আগ মুহূর্তেও ফিরে আসবো, কিন্তু সেটা তো করলো না। এখন তো উল্টা আমরাই বিপদে পড়ে গেলাম। কিন্তু কুমকুম তো আমাদের কথা দিয়েছিল যে সে এই বিবাহ করতে রাজি, তাহলে সেইভাবে আমাদের কাউকে কিছু না বইলা কোথায় চইলা গেল? আর ও কেনই বা এমনটা করলো আমাদের সাথে? আচ্ছা মালিনী, আমরা তো শুধু শুধু ভাবতাছি যে কুমকুম কোথাও চইলা গেছে। এমনটা তো নাও হইতে পারে। এমনও তো হইতে পারে কুমকুম হয়তো কোনো বিপদে পড়ে গেছে, আর তাই আমার মনে হয় সবকিছু রাজকুমার প্রতাপকে জানানো উচিত। আমার মনে হয় কুমকুমের যদি কোনো বিপদ আপদ হয়েও থাকে, রাজকুমার প্রতাপ ঠিক কুমকুমকে সেই বিপদ থেকে উদ্ধার কইরা নিয়ে আসবো। হয় হয়, এইটা তো সত্যি কথা। একবারও তো এটা ভাইবা দেখি নাই। চলো চলো, দেরি না কইরা আমরা বরং রাজপ্রাসাদে যাই, আর রাজকুমার প্রতাপ রে সবটা খুইলা বলি।
ওদিকে সকাল সকাল রাজকুমার এবং ফুলকুমারী রাজপ্রাসাদে এসে হাজির হয়, আর রাজপ্রাসাদে এসেই দেখতে পায় রাজকুমার প্রতাপ এবং ফুলকুমারীর বিয়ের জন্য পুরো রাজপ্রাসাদকে সুন্দর করে সাজানো হয়েছে। রাজকুমার দেখেছেন, রাজকুমার প্রতাপের সাথে আমার বিবাহের জন্য এই রাজপ্রাসাদকে কত সুন্দর করে সাজানো হয়েছে। আজ যে তার সাথে আমার বিবাহের কথা ছিল, এখন যদি রাজকুমার আপনার কথা মেনে না নেয় তখন কি হবে একবার ভেবে দেখেছেন? আহ ফুলকুমারী, তুমি শুধু শুধু এত ভাবছো। আমি তোমাকে বলেছিলাম আমার বন্ধু যখন জানবে যে তুমি আমার স্ত্রী, তখন সে কিছুতেই তোমাকে বিবাহ করতে চাইবে না, সে সব কিছু মেনে নেবে। আর তাছাড়া আমি তোমাকে খুঁজে পেয়েছি দেখে ও ভীষণ খুশি হবে। দাঁড়াও তো, আমি এক্ষুনি রাজকুমার প্রতাপকে ডাকছি। বন্ধু প্রতাপ, প্রতাপ কোথায় তুমি? এসে দেখো, তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। মা, মনে হলো রাজকুমার চন্দ্রকুমারের কণ্ঠ শুনতে পেলাম। তার মানে আমার বন্ধু আজ আমার বিবাহ দেখে সবকিছু ফেলে রেখে আমার কাছে চলে এসেছে আমার বিবাহতে উপস্থিত থাকার জন্য। আমি জানতাম মা, আমার বন্ধু আমার বিয়েতে না এসে পারবেই না, কারণ ও আমার সব থেকে ভালো বন্ধু। হ্যাঁ হ্যাঁ, সত্যিই তো। চলো চলো, তাড়াতাড়ি করে গিয়ে আমরা চন্দ্রকুমারের সাথে দেখা করে আসি। এই কথা বলে রানী তাড়াহুড়ো করে রাজকুমারের সাথে দেখা করার জন্য বেরিয়ে যায়। মা, আসতে যাও, এত তাড়াহুড়ো কেন করছো? আমিও তো যাব তোমার সাথে। এরপর রাজপুত্র প্রতাপ ও রাজকুমারের সাথে দেখা করার জন্য এগিয়ে যেতে থাকে। ওদিকে রানীমা তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গিয়ে মাথায় ভীষণ আঘাত পায়, আর তার মাথা থেকে প্রচুর পরিমাণে রক্ত ঝরতে থাকে। রাজকুমার প্রতাপ তার মায়ের এমন অবস্থা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। এটা কি হয়ে গেল মা? তুমি এভাবে পড়ে গেলে কেন? চলো এক্ষুনি তোমাকে নিয়ে কক্ষে শুয়ে দেই। রাজকুমার চন্দ্রকুমার, মাকে ধরো, তাকে কক্ষে নিয়ে যেতে হবে। এরপর রাজকুমার প্রতাপ এবং রাজকুমার চন্দ্র দুজনে মিলে রানীমাকে তার বিছানায় শুইয়ে দেয়। আর পারছি না। মা তুমি চিন্তা করো না, তুমি কষ্ট পেও না মা। আমি এক্ষুনি রাজবুদ্ধকে খবর দিচ্ছি। রাজবুদ্ধ আসলে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে মা। দাঁড়া বাবা, কোথাও যাস নে তুই। আমার যে সময় শেষ, আর এই সময়টা তুই আমার কাছে থাক, কোথাও যাস নে বাবা। এবার যে আমাকে তোর বাবার কাছে চলে যেতে হবে বাবা। মা, এসব তুমি কি বলছো? তোমার কিছু হবে না। আমি এক্ষুনি যাবো আর আসবো, রাজবুদ্ধকে ডেকে নিয়ে আসবো। তোমাকে আমি কোথাও যেতে দেব না। এ কি অঘটন ঘটে গেল? রানীমা এভাবে আঘাতপ্রাপ্ত হলো। এখন তো আমার নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। প্রতাপ, আমি খুব ভালো করে বুঝতে পারছি আমার সময় শেষ হয়েছে, আর তাই এই শেষ সময়টুকু তুই আমার পাশে থাক বাবা। আর কুমকুম, তোমার সাথে আমার একটু কথা আছে মা। হ্যাঁ রানীমা, বলুন বলুন কি কথা? কুমকুম, আমি খুব ভালো করেই জানি যে আমি আর বাঁচতে পারবো না। আমাকে চলে যেতে হবে সবাইকে ছেড়ে। আর আর তুমি হয়তো বা জানো, রাজকুমারকে আমি বড্ড ভালোবাসি। ও আমার একমাত্র সন্তান। আর রাজকুমার প্রতাপ তোমাকে ভীষণ ভালোবাসে। আমি জানি আমার পরে যদি ওকে কেউ ভালো রাখতে পারে সেটা তুমি। আর তাই আমি তোমাকে বলে যাচ্ছি, তুমি কখনো কোনোদিনও প্রতাপকে কষ্ট দিও না। ওকে তুমি তোমার ভালোবাসা দিয়ে সব সময় সুখে রেখো। আমি জানি তুমি আমার এই কথাটা অবশ্যই রাখবে। তোমার ভরসায় আমি রেখে গেলাম আমার কুমারকে, রেখে গেলাম। এ কথা বলেই রানীমা তার প্রাণ ত্যাগ করে। না মা, কথা বলো মা। তুমি এভাবে চুপ করে আছো কেন? কথা বলো, আমার ডাকে সাড়া দাও মা। তোমাকে ছাড়া আমি কি করে থাকবো মা? তুমি এভাবে আমাকে ফাঁকি দিয়ে চলে যেতে পারো না। কথা বলো মা, কথা বলো। নিজেকে শান্ত করো। তোমার মা কখনো কোনো দিনও কথা বলবে না। আর
এই বাস্তবতা তোমাকে মেনে নিতেই হবে। সন্ধে হয়ে যায়। রাজকুমারের মায়ের মৃত্যুটা রাজকুমার কোনোভাবেই মেনে নিতে পারছিল না। কুমার, নিজেকে শান্ত করো। তুমি যদি এভাবে তোমার মনটা খারাপ করে থাকো তাহলে যে তুমি অসুস্থ হয়ে পড়বে রাজকুমার। আমি কি করে নিজেকে শান্ত করব বলতে পারো দিদা? আজকের দিনটা তো এমন হওয়ার কথা ছিল না। আজকে তো আমার বিবাহ হওয়ার কথা ছিল। আজকের দিনটা খুশির দিন হতে পারতো, কিন্তু এমনটা কেন হলো? আজকে আমার মা আমাকে ছেড়ে চিরকালের মতো চলে গেল। আরে কষ্ট আমি কি করে সহ্য করব? কি করে করব? প্রতাপ, এটা যে বিধাতার ফয়সালা। আর তাছাড়া কখন কাকে চলে যেতে হবে সেটা বিধাতাই একমাত্র বলতে পারে। তাই বলছি, নিজেকে শক্ত করো। আর তাছাড়া তোমার মায়ের স্বপ্ন ছিল তোমার বিবাহ দেখে যাওয়া, কিন্তু আজ তো সেটা সম্ভব হয়নি। তবে তোমাকে যে এবার বিবাহটা সম্পন্ন করতেই হবে। হ্যাঁ, আমি জানি তোমার মনের অবস্থা ভালো নয়, তবে তুমি কিছুটা সময় নাও, তারপর বিবাহটা সম্পন্ন করো। রাজকুমার, এটা কি হয়ে গেল রাজকুমার? এখন আমি কি করব? রানীমা তো মৃত্যুর সময় আমাকে বলে গিয়েছে আমি যেন রাজকুমারকে কোনো কষ্ট না দিই। কিন্তু আমরা যদি এখন রাজকুমারকে সবটা জানিয়ে দেই তাহলে রাজকুমার প্রতাপ যে আরো অনেক বেশি কষ্ট পাবে। হ্যাঁ হ্যাঁ ফুলকুমারী, এখন যদি রাজকুমারকে সব সত্যটা আমরা জানাই তাহলে রাজকুমার বড্ড কষ্ট পাবে। আর এমনিতেই সে সদ্য তার মাকে হারিয়েছে, এমনিতেই তার মনে ভীষণ কষ্ট। তাই এই মুহূর্তে আমার মনে হয় সবটা সত্য তাকে জানানো উচিত হবে না। তুমি চিন্তা করো না, দু একটা দিন যাক, তারপর আমরা রাজকুমারকে সব কিছু খুলে বলবো। রাজকুমার নিশ্চয়ই সব কিছু বুঝতে পারবে। আর তাছাড়া রাজকুমার এখন বড্ড একা, আমাদের উচিত কুমারের পাশে দাঁড়ানো। হ্যাঁ হ্যাঁ রাজকুমার, আপনি ঠিকই বলেছেন। আমাদের এই মুহূর্তে রাজকুমারকে সান্ত্বনা দিতে হবে, তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। আর তাই আপনি যা বলবেন, যেভাবে বলবেন আমি সেভাবেই করব। আর তাছাড়া আমরা দুজনেই রাজকুমারের পাশে থাকবো। আজ আমার বড্ড ভালো লাগছে। অবশেষে রাজকুমার আর ফুলকুমারী দুজনকে চিনতে পেরেছে। তারা দুজনে রাজকুমার প্রতাপকেও সব কিছু খুলে বলবে। ওদের জীবনে আর কোনো বাধা আসবে না। ওরা দুজনের সাথে সুন্দরভাবে বাঁচতে পারবে। এটা তো আমার অনেক বড় চাওয়া ছিল, আর অবশেষে আমার সেই চাওয়াটা পূরণ হলো। ওরা দুজন সুস্থ থাক, ভালো থাক, সুখে শান্তিতে থাক, আর এটাই সব থেকে বড় কামনা আমার। তবে এবার যে আমার নিজের জায়গা নিজেকে বের করতে হবে, কারণ আমি যে একজন সাধারণ মানুষে পরিণত হয়েছি। আর তাই আমি আমার আশ্রয় খুঁজতে চাই, আমার মতো জীবন যাপন করতে চাই। আমি তো চাইলেও আর পরিরাজ্যে ফিরে যেতে পারবো না। এই কথা বলে ফুলপরি চলতে থাকে। আর কিছুটা দূর এগিয়ে যেতে হঠাৎ করে চারপাশটা কালো অন্ধকারে ছেয়ে যায়। ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। ফুলপরি ভীষণ ভয় পেয়ে যায়। এ কি, হঠাৎ করে এমন ঝড়ো হাওয়া বইতে শুরু করলো কেন? এই তো প্রকৃতি একটু আগে পুরোপুরি শান্ত ছিল, তাহলে হঠাৎ করে চারদিকটা এমন কালো অন্ধকারে ছেয়ে গেল কেন? আর ঝড় বৃষ্টি বা কেন শুরু হলো? এটা কি স্বাভাবিক, নাকি এটা কোনো বিপদের ইঙ্গিত? কিছুই তো বুঝতে পারছি না।
তবে আমার মনটার মধ্যে যে বড্ড ছটফট করছে, সত্যি কোনো বিপদ আসবে না তো? বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, প্রকৃতির রূপ অশান্ত হয়ে উঠেছে। যেমন করে আমার মনটা অশান্ত হয়ে উঠেছে, মনে হচ্ছে আমার সামনে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। কিছুতেই আমি আমার মনটাকে শান্ত করতে পারছি না। এখন যে আমার বড্ড ভয় করছে, কিন্তু এই ভয়ের কারণ কি? হে বিধাতা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তুমি সহায় থেকো বিধাতা, তুমি সহায় থেকো। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।